আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম ক্লাস করব। তো তোমাদের এই চ্যাপ্টারে কি রয়েছে? এই চ্যাপ্টারে গান্ধীজির চিন্তাভাবনা রয়েছে, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা রয়েছে, নেতাজির চিন্তাভাবনা রয়েছে, আর মৌলানা আবুল কালাম আজাদের চিন্তাভাবনা রয়েছে। আজকে আমরা গান্ধীজির চিন্তাভাবনাটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যারা যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ঠিক আছে, তো আজকে কি থাকছে? চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ। মূল বিষয় হচ্ছে গান্ধীজির রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তা তো নয়, মানে তার দর্শন অ্যাকচুয়ালি। ঠিক আছে, দ্বিতীয় সেমিস্টার পার্ট 1। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গান্ধীজির সম্পর্কে কিছু কথা বলবো, কারণ একটা মানুষকে জানতে গেলে, তার চিন্তাভাবনা জানতে গেলে তার পার্সোনাল লাইফও কিছুটা জানা উচিত। ঠিক আছে, নেক্সট, গান্ধীজির যে মূল তিনখানা বিষয়, যে সত্যাগ্রহ, তারপরে অহিংসা, অছি ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করব। তার ধারণাটা অ্যাকচুয়ালি কি, তাকে নিয়ে যে এত ক্রিটিসাইজ করা হয়, কেন করা হয়? দেখো, এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যদি কোনো একজনের নাম নিতে হয় যে কিনা খুব পপুলার, সে হচ্ছে গান্ধীজি। মানে কোনো প্রফিট বলো, মানে তাদের পরে যদি কেউ পপুলার থাকে, কোনো ধর্মীয় গুরু, তাদের পরে যদি কেউ পপুলার থাকে, সেটা হচ্ছে গান্ধীজি। এমন নয় তিনি কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন এই হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন, এমন নয়। তিনি খুব বড় লিডার হিসেবে পরিচিতি লাভ করেছেন, তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার দর্শন দিয়ে মানুষজনের মন জয় করে নিয়েছেন উনি। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে, কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে যারা গান্ধীজিকে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ করে, এবং আমাদের মধ্যেও অনেকে রয়েছে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে মোটামুটি জ্ঞান অর্জন করেছি জিকে নিয়ে। ঠিক আছে, যারা গান্ধীজির সম্পর্কে জানি না, তারাই অ্যাকচুয়ালি তাকে নিয়ে ক্রিটিসাইজ করি। ঠিক আছে, যে যেরকম আমরা ক্রিটিসাইজ করি যে তার জন্য দেশভাগ হয়েছে, তার জন্য ভগৎ সিং এর মৃত্যু হয়েছে, অর্থাৎ ফাঁসি হয়েছে, এটসেট্রা এটসেট্রা। আরও যেরকম আরও একটা কথা, যে গান্ধীজি না থাকলে হয়তো আমরা স্বাধীনতা আরও আগে পেয়ে যেতাম। এইরকম অনেক কথা আমরা শুনেছি। তো সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা আমরা একটু দেখব। হ্যাঁ, সবগুলো নিয়ে, এই তিনটে আমরা বললাম যে এইরকম ক্রিটিসাইজ হয়, সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কারণ তোমাদের ক্লাস 11-এ যেই ভাবে বলা রয়েছে সেইভাবেই আমরা করব। মানে সিলেবাসে যেগুলো রয়েছে তার বাইরে আমরা না যাই। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তবে তো চলো, যেরকম সত্যাগ্রহের ধারণা, সত্যাগ্রহটা কি, এর বৈশিষ্ট্য, এর নিয়ে সমালোচনা, এটসেট্রা এটসেট্রা। এছাড়া অহিংসা নীতি নিয়ে আলোচনা করব এবং অছি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা সরাসরি গান্ধীজি সম্পর্কে কিছু কথা। তার জন্ম কবে? 2 অক্টোবর 1869 সালে। ঠিক আছে, কোথায়? গুজরাটের পোরবন্দর। এবং তিনি একজন হিন্দু ফ্যামিলিতে, গুজরাটি হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তার বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম ছিল পুতলিবাই। এই যে এখানে দেখো, ওনার মা এবং তার বাবা। ঠিক আছে, ওনার বাবার ছবি আমি দিয়ে দিয়েছি, একবার দেখে নাও। আর এর পাশেই তার ওয়াইফ এবং তিনি। ওকে, দেখো, তার বউ ছিল কস্তুরবা গান্ধী। ঠিক আছে, তার আগের নাম ছিল, মানে বিয়ের আগে মাকানজি টাইটেল ছিল। ওকে, দেখো, এই গান্ধীজি কিন্তু বিয়ে করেছিলেন মাত্র 13 বছর বয়সে। ওকে, তখন তার শিক্ষা ব্যবস্থা চলছে। আগেকার দিনে এরকম ছিল যে কম বয়সে বিয়ের ব্যাপারটা। ঠিক আছে, আবার তুমি ভেবো না যে আমার কেন বিয়ে দিচ্ছে না। ওকে, আর তার সব থেকে বড় আন্দোলন এবং প্রথম আন্দোলন ছিল, সেটা হচ্ছে আমরা বলতে পারি আফ্রিকাতে। তিনি যখন লন্ডনে তার শিক্ষা গ্রহণ শেষ করার পরে, মানে তার শিক্ষা জীবন শেষ করার পরে যখন কর্মজীবনে যান, তখন তাদেরই এক ফ্রেন্ড, যে কিনা এই ভারতে থাকতো, এবং তার আফ্রিকার সঙ্গে একটা বিজনেস ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের। ঠিক আছে, তো সেই বিজনেসে বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো সমাধানের জন্য গান্ধীজি আফ্রিকাতে যায়। এবং ওখানে গিয়ে যে বর্ণ বৈষম্যের ব্যাপারটা দেখে, যে ওখানে যে ব্রিটেন শাসন করছে, ইংরেজরা শাসন করছে, কিন্তু কালো মানুষদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। একবার গান্ধীজি ওখানে পৌঁছে একটা ট্রেনে ওঠে, ফার্স্ট ক্লাসের টিকিট কাটে, তারপরেও তিনি অপমানিত হন, কারণ তার গায়ের রং কালো ছিল। বোঝা গেল? তো এগুলো তার মনে লাগে। এছাড়া ওখানে যারা ভারতীয় ছিল, তাদেরকে একরকম ভোট দেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল, ইংরেজরা কেড়ে নিয়েছিল। এই দুখানা ঘটনা অ্যাকচুয়ালি গান্ধীজির মনে প্রচুর পরিমাণে দাগ কাটে। তারপরে ওখানে উনি তার আন্দোলন শুরু করে, এই সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। তারপরে ওখানে উনি জিতে
আমাদের দেশে ফিরে আসে 1915 সালে, ঠিক আছে। ওখানে উনি গেছিলেন 1993-তে এবং 14 পর্যন্ত উনি ওখানের যে আন্দোলন চালিয়েছেন, ঠিক আছে। এখানে আমরা একটা আফ্রিকায় ছিলেন যে অবস্থায়, সেই সময়কার একটা ছবি আমরা দিয়েছি। ওকে, নেক্সট, গান্ধীজির লেখা কিছু বই। দেখো, এই লেখা বইগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা গান্ধীজির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো আমরা দেখতে পাই। ওকে, আর গান্ধীজি এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় লিখেছেন, ওখান থেকেও আমরা তার চিন্তাভাবনাগুলো পাই। বোঝা গেল? এবং তার মৃত্যু ঘটে 30শে জানুয়ারি 1948 সালে। একজন মানুষ তাকে খুন করে অ্যাকচুয়ালি, এবং এখানে আমাদের রাষ্ট্রে একাধিক পলিটিক্যাল পার্টি রয়েছে যারা কিনা তাকে পুজো করে। কারণ কি? কারণ গান্ধীকে মেরেছে, তাই না? এই কারণে এই যে হচ্ছে সেই মানুষটা যে কিনা গান্ধীজিকে খুন করেছিল, তার নাম হচ্ছে নাথুরাম গডসে। দেখো, এই নিয়ে অনেক ক্রিটিসিজম রয়েছে যে বলে যে নাথুরাম গডসে তাকে মেরেছে কারণ দেশভাগ হয়েছে কার জন্য? গান্ধীজির জন্য। অ্যাকচুয়ালি দেশভাগের জন্য যারা সব থেকে বেশি কষ্ট পেয়েছিল তাদের মধ্যে গান্ধীজি অন্যতম। মানে তিনি কখনো চায়নি যে দেশটা ভাগ হোক, ইভেন উনি চায়নি যে কোনো রাষ্ট্র থাকুক, মানে তিনি চেয়েছে সবাই একটা পরিবারের মতো থাকুক, ঠিক আছে। যাই হোক, নেক্সট, এই যে এটা হচ্ছে সেদিনকার একটা ঘটনা, 30শে জানুয়ারির ঘটনা, মানে যখন তাকে গুলি করা হয়। ওকে, আমরা সরাসরি আরও একটা কথা বলি যে এনার ওপরে অনেক মানুষের প্রভাব ছিল। এনার যে দর্শন তৈরি হয়েছে এক দুদিনের দর্শন নয়, ঠিক আছে। এনার দর্শন অনেক দিন ধরে তৈরি হয়েছে, একাধিক বছর ধরে তৈরি হয়েছে। ওনার উপরে বিভিন্ন ধর্মের প্রভাব পড়েছে, ওনার উপর বিভিন্ন বিদেশি মানুষের প্রভাব পড়েছে। যেরকম ওনার উপরে রুশোর প্রভাব ছিল, ওনার উপরে জন রাস্কিনের প্রভাব ছিল, ওনার উপরে লিও তলস্তয়ের প্রভাব ছিল। এছাড়া ওনার উপরে ভগবদ্গীতা, তারপরে উপনিষদ, তারপরে ইসলাম ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের ভালো ভালো জিনিসগুলো ওনার উপরে খুব প্রভাব ফেলেছিল। তার ফলে তার যে এই যে সত্যাগ্রহ আন্দোলন বা সত্যাগ্রহের চিন্তা ভাবনা, তারপরে অহিংসার চিন্তা ভাবনা, ট্রাস্টিশিপ, এইসব জিনিসগুলো তার মানে তৈরি হয়েছে বহুদিন ধরে। এবং আমরা একটা কথা ভাবি যে বলা হয় যে গান্ধীজি তার নীতির উপরে খুব মানে অটল ছিল। তিনি সত্য, অহিংসা, এই দুটো বিষয় এর উপরে খুব জোর দিতেন, ঠিক আছে। যে সে বলছে আমি অহিংসার পথ, যাই হয়ে যাক আমি অহিংসার পথ জীবনে গ্রহণ করবই না, আমি পালনই করব না অহিংসার পথ। এখন অনেকে বলে যে তার জন্যই একরকম কি হয়েছে, দেশভাগ হয়েছে। না, অনেকে এই জিনিসটা হাসে যে উনি বলেছেন সম্পদ সবাইকার সমান অধিকার রয়েছে সম্পদের উপর, তুমি যা ইনকাম করছো একটু ভাগ করে দাও। আরে এটা উপনিষদে ছিল, ঠিক আছে। এর উপনিষদ থেকে উনি এই ইন্সপিরেশন পেয়েছেন। ওনার কথা হচ্ছে সৎভাবে চলো। উনি যেই চিন্তা ভাবনা করেছেন একরকম ওনার জায়গায় উনি ঠিক। হ্যাঁ, হতে পারে ওটাকে আর একটু অন্যভাবে করা যেত, ওকে, কিন্তু তিনি একেবারে ভুল ভাবেননি। ওনার চিন্তাভাবনা ছিল মহৎ চিন্তাভাবনা, ছোটখাটো চিন্তাভাবনা না। আমরা তারাই তাকে ক্রিটিসাইজ করি বেশি যারা আমরা তার সম্পর্কে জানি না, তার চিন্তাভাবনা সম্পর্কে জানি না। অনেকে বলে যে উনি ভগৎ সিংকে বাঁচাতেই পারতেন। দেখো, ভগৎ সিংকে বাঁচানোর জন্য উনি যেহেতু অহিংসার পক্ষে ছিলেন গান্ধীজি, কিন্তু ভগৎ সিং অহিংসাকে মানেননি, উনি সহিংসার পথে চলতেন, যেহেতু বিপ্লবী ছিলেন, তাই না। তারপরেও তিনি চিঠি লিখে বলেছিল যে না, তাকে ছেড়ে দাও, কিন্তু দেয়নি। ব্রিটিশ সরকার সেটা ছাড়েনি। আবার তিনি তার নীতিকেও কেন ছাড়বেন? দেখো, নীতির জন্য তার ছেলে মেয়ে, তার পরিবারকে ছেড়ে দিয়েছে গান্ধীজি, তাহলে সাধারণ মানুষকে কেন ছাড়তে পারবেন না, তাই না? এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাকে ক্রিটিসাইজ করার আগে তার সম্পর্কে আগে আমাদেরকে পড়তে হবে, তার চিন্তা ভাবনা জানতে হবে, ঠিক আছে। তো আমরা সরাসরি তার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব, সত্যাগ্রহ, অহিংসাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, দেখো, আরো কিছু কথা, আমাকে কেউ ক্রিটিসাইজ করতেই পারে, করলে করো, আমার কিছু যায় আসে না। কারণ হচ্ছে আমি যেটা সত্য সেটাই বলবো। আমি যেটুকুনি বুঝি, আমার অল্প জ্ঞানে যতটা বুঝি আমি ততটুকুই বলবো, তাই না? তো চলো, নেক্সট, একটা জিনিস, গান্ধীজি কিন্তু কখনো নিজেকে একজন মহান ব্যক্তি হিসেবে প্রকাশ করতে চাননি। উনি সবসময় সাধারণ ছিলেন। ওনার এমন পরিস্থিতি ছিল, উনি প্রচুর পরিমাণে মানে ভালো জীবনযাপন করতে পারতেন, একেবারে রাজকীয়ভাবে থাকতে পারতেন, কিন্তু থাকেননি। বোঝা গেল? দেখো, গান্ধীজির সুযোগ ছিল ভালো জীবনযাপন করার, কিন্তু তিনি বেছে নিয়েছেন একেবারে সাধারণ জীবনযাপন। আর কিছু মানুষ রয়েছে যে একেবারে সাধারণ জীবন বাঁচতে তিনি বাধ্য, তারা
তাদের এরকম কোনো পরিস্থিতি নেই তারা হাই ফাই লাইফ স্টাইল করবে, তারা কোনো রকম বেঁচে রয়েছে। আর গান্ধীজি ওই জীবনটা নিজে বেছে নিয়েছেন। ওনার সামনে দুটো অপশন ছিল, এক খুব ভালো জীবনযাপন করো, আর একটা হচ্ছে সাধারণ মানুষের মতো। উনি সাধারণ মানুষের মতো জীবনযাপন বেছে নিয়েছেন। তাহলে কতটা মহান মানুষ ছিলেন তিনি, তাই না? এখন অনেকে আমাকে গান্ধীবাদী বলতে পারো, কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমি গান্ধীবাদী নই, আমি একরকম কোনোবাদী না, ঠিক আছে? আমার প্রতিটা জায়গা থেকে যেটা ভালো লাগে সেটা আমি বলি, আর যেটা ভালো লাগে না সেটা আমরা বলি না, ঠিক আছে? যেরকম গান্ধীজির কিছু কিছু নীতি আমার ভালো লাগে, নেতাজির কিছু নীতি ভালো লাগে, ভগৎ সিং এর কিছু নীতি ভালো লাগে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দের কিছু নীতি ভালো লাগে, কিন্তু এনাদের মধ্যে কি এনাদের চিন্তা ভাবনায় কিছুটা জিনিস খারাপও লাগে, সেগুলোকে আমরা না বলি, তাই না? এমনই হওয়া উচিত, নিউট্রাল, ওকে? একেবারে গোড়া হয়ে যাওয়া উচিত নয়। চলো, এখন এই যে গান্ধীজির একটা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে সত্যাগ্রহের ধারণা। সত্যাগ্রহ জিনিসটা কি? দেখো, সত্যাগ্রহ, গান্ধীজি বলেন দুখানা শব্দ নিয়ে এটা গঠিত হয়েছে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে আগ্রহ। অর্থাৎ আমরা বলতে পারি সত্যের প্রতি আগ্রহ থেকেই অ্যাকচুয়ালি এই সত্যাগ্রহের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সত্যের জন্য তুমি যা খুশি করো, অর্থাৎ সত্যের জন্য একটা অহিংসা পদ্ধতির মাধ্যমে তুমি আগিয়ে যাও। দেখো, এই সত্যাগ্রহকে গান্ধীজি কোনো তত্ত্ব বলেননি, উনি বলেছেন এটা একটা জীবন দর্শন। অর্থাৎ প্রতিটা মানুষ এই সত্যের পথে চলতে হবে, চললে তাদের জীবনটা খুব ভালো হবে। ইভেন এই যে আমরা গান্ধীইজম বলি, যে গান্ধীবাদ, গান্ধীজি বলছে গান্ধীবাদ বলে কোনো জিনিস নেই। ইভেন আমি এই গান্ধীবাদ, যেরকম মার্কসিজম রয়েছে, তাই না, সেই রকম আমি কোনো কিছু তৈরি করতে চাইছি না, আমি একটা জীবন দর্শন চাইছি। এই যে সত্যাগ্রহ, এই কথাটা একরকম তৈরি করেছেন হচ্ছে গান্ধীজি। সত্যাগ্রহ শব্দটির মানে প্রবক্তা হিসেবে তিনি বলছেন এটাকে অনেক সময় খারাপভাবে ব্যবহার করা হয়, খারাপ অর্থে ব্যবহার করা হয়, ভুল অর্থে, উল্টোপাল্টা ভাবে। অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন যে কারো ক্ষতি না চাওয়া, সত্যের পথে চলা। ইভেন সত্যকে খুব গুরুত্ব দিয়েছেন উনি। একটা সময় উনি সত্যকে কি বলেছেন? ঈশ্বর বলেছেন। বলছে তুমি যদি ঈশ্বর চাও তুমি সত্যের পথে চলো। এটাই তো তাই না? ঈশ্বর কি বলে? এটাই তো বলে যে তুমি সত্যের পথে চলো, সঠিক পথে চলো, অন্যকে কষ্ট দিও না। গান্ধীজি বলছে অন্যকে কষ্ট দেওয়া তো দূরের কথা, অন্যকে কষ্ট দেওয়ার কথা মাথায় আনবে না। বলছে এই যে অসৎ পথে চলা তো দূরের কথা, যেখানে অসৎ কাজ হচ্ছে তার ধারে কাছেও তুমি যাবে না, তুমি ভাববেও না যে অসৎ কাজ করব। উনি একরকম একটা এমন সমাজ তৈরি করতে চেয়েছেন, যে এমন একটা জনসমাজ তৈরি করতে চেয়েছেন যেই জায়গায় মানুষ কি একেবারে সৎ, অসৎ বলে কেউ থাকবে না। উনি ওই বলেছিলেন না যে তোমাকে যদি একটা গালে কেউ মারে তো আরেকটা গাল বাড়িয়ে দাও। এই কথাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি। আমাদের এটা কিভাবে ব্যাখ্যা করা উচিত? উনি কি বলতে চাইছেন যে তোমাকে যদি কেউ অত্যাচার করে তোমার উপরে, তুমি আরো অত্যাচারিত হও। কতক্ষণ? একটা সেও তো মানুষ, সে তো পশু নয়, তাই না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন হতেই পারে যে কিছু ক্ষেত্রে তোমাকে সহিংস হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কিন্তু তার একটাই নীতি ছিল যে আমি কখনোই অহিংস হব না। যেরকম চৌরি চৌরার ঘটনা ঘটে, তখন ভারতীয়রা ইংরেজদের যে পুলিশ ব্যবস্থা ছিল ওখানে আগুন ধরিয়ে দেয়, থানায় আগুন ধরিয়ে দেয়, বেশ কয়েকজন, প্রায় 22 জন মতো পুলিশ অফিসার মারা যায়, পুলিশ, ঠিক আছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে। তখন গান্ধীজি এর অহিংসা নীতি চলছিল, অহিংসা আন্দোলন চলছিল। উনি বলছে আজকে থেকে অহিংসা আন্দোলন বন্ধ। তাহলে কতটা অহিংসার পূজারী ছিলেন, কতটা সত্যের পূজারী ছিলেন। বলছে তোমাকে তার মন জয় করতে হবে, সে তোমার উপরে অত্যাচার করছে, তুমি আরো অত্যাচারিত হও। কতবার সে কতবার অত্যাচার করতে পারে, শেষ পর্যন্ত গিয়ে তো তার মন বলবে যে না, ছেলেটা এত মার খাচ্ছে। বোঝা গেল জিনিসটা কি বলতে চাইছি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে অনেকে পেয়ে বসে এরকম যে অত্যাচারিত হচ্ছে, হোক না। তুমি কারো কথা কখনো শুনবে, বারবার শুনবে, সে সেই তার অসৎ ব্যবহার করবে, তোমার যে ওই ভালো মানুষতা ওইটার অসৎ ব্যবহার করবে। এই জিনিসটা একটা ভাবার দরকার ছিল। ওকে, যাই হোক, বোঝাতে পারছি সত্যাগ্রহ কি? সত্যের প্রতি আগ্রহ। ওকে, নেক্সটে আমরা চলে যাই। এই যে সত্যাগ্রহের সাধারণত তিনখানা নীতির উপরে দাঁড়িয়ে রয়েছে, তিনখানা উপাদানের উপরে দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে সত্য, এক হচ্ছে অহিংসা, আর একটা হচ্ছে আত্মপীড়ন বা আত্মনিগ্রহ, ঠিক আছে? এই তিনটে জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ওই যে তুমি একটা গালে মারলে আরেকটা গাল আগে দাও, তুমি অহিংস হও না, তুমি তাকে মেরো না, তুমি তাকে কটু কথা বলো না। এই কথা কে বলছে? গান্ধীজি। তুমি নিজে সহ্য করে নাও জিনিসটা, একটা সময় তার মন তো বলবেই। বোঝা গেল? তারপরে এই যে অহিংসা, অর্থাৎ কখনোই হিংসার পথে তুমি অস্ত্র দিয়ে মারামারি কাটাকাটি কিছু করবো না, আমরা শান্তির পথে চলবো। আমরা যখন শান্তির পথে চলবো তখনই আমরা স্বাধীনতা পাবো, আমরা নিজেদের অধিকার পাবো। আরেকটা হচ্ছে সত্যের পথে চলবো, আমরা কখনো ভুল কাজ করব না, ঠিক আছে? এই কথাটা গান্ধীজি বলতে চাইছেন।
দেখো, এই যে সত্য, উনি যে সত্যের কথা বলছেন, এই সত্য বলতে উনি অ্যাকচুয়ালি বোঝাচ্ছেন যে তুমি এমন পথ অবলম্বন করো না যেটা সত্যকে নষ্ট করে দেয়। বলছে এই সত্যকে, সত্যি জিনিসকে, সত্যি অধিকারকে, এটাকে পাওয়ার জন্য তোমার জীবনও যদি দিতে হয় তো দাও, নো প্রবলেম, ওকে। কিন্তু কখনোই অসৎ পথ অবলম্বন করো না, কখনো অহিংস হয়ে যেও না, ঠিক আছে। অহিংসা বলছে কখনো হিংসার পথে চলো না। হিংসা সর্বদা মানুষের ক্ষতি করে, শুধুমাত্র ও সামনের জনকে এমন নয়, তোমাকেও ক্ষতি করবে। দেখো তুমি একটা কথা ভাবো, তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু একটা চকলেট নিতে যাচ্ছ, ঠিক আছে। চকলেটটা মেরে নিয়ে নিলে, ঠিক আছে। পরের বার ও কি তোমাকে লুকিয়ে করতে চাইবে, তাই না ওই জিনিসটা, যে না চকলেট এবার খাবো, আমি লুকিয়ে খাবো। কিন্তু যদি ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করো, সে তোমার সঙ্গে শেয়ার করে খাবে ওই একটা চকলেট, তাই না। হতে পারে তোমার জন্য একটা চকলেট কিনে আনবে। গান্ধীজি এটাই বলতে চাইছে যে ভালোবেসে যদি আমরা নিতে পারি তাহলে কি হবে, ওরাও আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে, তাই না। আমরা তার সঙ্গে শত্রুতা বাড়িয়ে তো কোনো লাভ নেই। গান্ধীজি এই কথাটাই বলতে চাইছে এখানে। গান্ধীজিকে ভুল বুঝলে হবে না, বোঝা গেল। তার চিন্তাভাবনা তার কাছে খুব ভালো, তার কাছে নয়, একাধিক সারা বিশ্বে একাধিক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছেন। দেখো এই সত্যাগ্রহের পথেই চলে তিনি কিন্তু আইপিএল জিতে এসেছেন। আইপিএল বলতে কি বোঝাচ্ছি, ওই যে আফ্রিকার যে আন্দোলন ছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, সেটা জিতে এসেছেন, উনি জিতে গেছেন। তারপরে এখানে এসছেন, উনি ভারতে এসছেন 1915 সালে, ঠিক আছে। এই যে 1915 সালের আগেও কিন্তু গান্ধীজি ভারতে খুব পরিচিতি লাভ করে ফেলেছিল, ভারত তথা পুরো পৃথিবীতে। কারণ কি, সে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে অলরেডি। কোথায়? আফ্রিকাতে। এখানে এসে তারপরে আমরা বলি না যে গান্ধীজি না থাকলে অনেক বছর আগে আমরা স্বাধীনতা যেতাম, হয়তো পেতাম না। তার কারণ কি জানো, যে সেই সময় এত পরিমাণে মানুষ ছিল এখানে ভারতবর্ষে, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের, তাই না। তাদেরকে এক জায়গায় করা বড় মুশকিল ছিল, কিন্তু গান্ধীজি সেটা করেছেন। হ্যাঁ, ভগৎ সিং, নেতাজি এনারা বিপ্লবী ছিলেন, এনারা যোদ্ধা, কিন্তু গান্ধীজি কোনো যোদ্ধা ছিলেন না। উনি সেই মানুষটা ছিলেন যে কিনা আগুনটা ধরায়, মানে উত্তেজনাটা বাড়িয়ে দেয়, যে দেখুন প্রতিটা মানুষের মনে দেশপ্রেমটা জাগিয়ে তুলেছে। যে সুপ্ত দেশপ্রেম ছিল, মনের মধ্যে যে কথাটা ছিল, মনের মধ্যে যে ভালোবাসাটা ছিল দেশের প্রতি, ওটাকে জাগিয়ে তুলেছেন গান্ধীজি, ঠিক আছে। মানে দেখো আমাদের দেশকে স্বাধীন করার জন্য গান্ধীজিকেও যতটা দরকার ছিল, ততটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর দরকার ছিল, ভগৎ সিং এর দরকার ছিল। বোঝাতে পারছি কথাগুলো? মানে এক পথে শুধুমাত্র হিংসার মাধ্যমে তুমি স্বাধীনতা পেতে না, পেলেও অনেক দেরিতে পেতে। আবার শুধুমাত্র অহিংসার মাধ্যমেও পাওয়া যেত না, ঠিক আছে। শুধুমাত্র গান্ধীজির পথে চললেই যে পেতাম এমন নয়, এটা করতেও হয়তো অনেক লেট হয়ে যেত। আবার শুধুমাত্র হিংসার মাধ্যমে করলেও হয়তো অনেকটা লেট হয়ে যেত, ঠিক আছে। নেক্সট, আত্মপীড়নের যে কথা বলছে, বলছে নিজেকে পীড়িত করো, অত্যাচার সহ্য করো। বলছে যে একজন সত্যাগ্রহী এমন হবে যে যদি শত্রুকে বিশ্বাস করার মতো ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। যদি এরকম হয় যে শত্রু 20 বার তোমাকে ধোকা দিয়েছে, তুমি 21 বারও তাকে মানে বিশ্বাস করো, 21 বারের বারও যদি ধোকা দেয়, 22 বারের বারেও কি বিশ্বাস করো। একটা সময় কি হবে, ওনার মত অনুযায়ী একটা সময় কি হবে যে সে বলবে না, এর বিশ্বাস ভঙ্গ করবো না, এ এত ভালো, বা এই মানুষগুলো এত ভালো, এদের কথা আমি মানি, এরা আমার জন্য এত করছে, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এই সত্যাগ্রহের পথ, সত্যাগ্রহে চলা তো অত সহজ নয়। আমরা সাধারণত ভাবি সত্যাগ্রহ তারাই করে, অনশন তারাই করে যারা দুর্বল, লড়াই করতে পারে না। অ্যাকচুয়ালি সত্যাগ্রহ করা খুব কষ্টের ব্যাপার। তুমি করে দেখো একদিন, সত্যের পথে চলে দেখো কতটা চলতে পারছো। হ্যাঁ আমি জানি তোমরা চলো, ঠিক আছে, সত্যের পথে, কিন্তু কতটা? কখনো টুকলি করো না তো, না করা উচিত একেবারে, ঠিক আছে। কিন্তু যদি করে থাকো তুমি নিশ্চয়ই সত্যের পথে চলছো না। কখনো কাউকে কথা দিয়ে কথা রাখছো তো? যদি না রাখো তুমি সত্যের পথে চলছো না। বোঝা যাচ্ছে? তুমি রাস্তায় নোংরা ফেলছো না তো? যদি ফেলো তুমি সত্যের পথে চলছো না। তুমি দেশপ্রেমই করছো না, তখন রাস্তায় নোংরা করো কি করে? তুমি তোমার ঘর নোংরা করবে, তোমার বেড নোংরা করবে? নিশ্চয়ই না, তাই না। যেখানে সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে টয়লেট করছো, এটা কি দেশপ্রেম? আর আমরা এইরকম করছি, আর কি করছি, না গান্ধী এই করেছে, গান্ধী ওই করেছে, গান্ধী ভালো নাই, ঠিক আছে। আরে বাবা নিজে শুধরাই না। আমি গান্ধীজির সম্পর্কে আগে জানি, তারপরে তো আমরা তাকে ক্রিটিসাইজ করব। আমার জ্ঞান নেই, আমি হোয়াটসঅ্যাপে কিছু একটা এসছে, হ্যাঁ গান্ধীজি এই করেছে, ও হয়ে গেল। আমি দেখেছি গান্ধী জয়ন্তীর দিন একাধিক মানুষ গান্ধীজিকে নিয়ে কি করছে, ট্রোল করছে।
বাবা তোমার বাড়ির লোককে কেউ যদি ট্রোল করে কেমন লাগবে, তোমাকে যদি ট্রোল করে কেমন লাগবে, এমন খারাপ, তাই না? আর গান্ধীজি কি অন্য দেশের লোক? গান্ধীজি তো আমাদের পরিবারেরই লোক, তাই না? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, তার ভুল ধরাবে না এমন নয়, ধরিয়ে দেওয়া উচিত। তাহলে এমনভাবে ক্রিটিসাইজ করা বড্ড বাজে জিনিস, ঠিক আছে? যাই হোক, এই যে তিনি যে সত্যাগ্রহ করেছিলেন, সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সত্যের পথে চলেছিলেন, এই যে তার সত্যের পথে চলা, এই ব্যাপারটা বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন পথ অবলম্বন করেছেন। বলছে হয় অসহযোগের মাধ্যমে, অথবা আইন অমান্যের মাধ্যমে, অনশনের মাধ্যমে, হিজরতের মাধ্যমে ইত্যাদি। এখন অসহযোগ মানে কি? গান্ধীজি বলছে যে এই যে তোমরা যদি অসহযোগিতা করো সরকারের সঙ্গে, যেরকম সরকার তোমাদের কাছ থেকে তুমি জিনিস কিনছো, মানে ব্রিটিশ যে বাইরের দেশে যে জামা কাপড় রয়েছে, পণ্য রয়েছে, সেগুলো কিনছো, সেগুলো যদি না কেনো তাহলে কি হবে? অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে যাবে। তোমার যোগিতাতেই তো সরকার চালাচ্ছে, তাই না? তুমি সরকারি চাকরি করছো সরকারের আন্ডারে, তোমার সহযোগিতার মাধ্যমে সে সরকার চালাচ্ছে। তুমি যদি সরকারি চাকরি ছেড়ে দাও, মানে সেই সময়কার কথা বলছি, এখন নয়, সেই সময় যদি ছেড়ে দাও, তাহলে কি তারা দুর্বল হয়ে পড়বে, সেখানে লোক পাবে না। সে আবার ইংরেজরা বাইরে তার ব্রিটেন থেকে লোক নিয়ে আসবে নাকি এখানে সরকার চালানোর জন্য? তো যদি ছেড়ে দাও তাহলে তারা দুর্বল হয়ে পড়বে, তাই না? তারপরে তোমাদেরকে নিয়ে ভাববে। বোঝাতে পারছি জিনিসটা? তো এইভাবে অসহযোগ করো, তার কথাই হ্যাঁ হ্যাঁ করে যেও না। সে যা চাইছে সেটা করো না। তুমি দেশীয় পণ্য ব্যবহার করো, তুমি বিদেশি পণ্য ত্যাগ করো, ঠিক আছে? ব্রিটেনের পণ্য ত্যাগ করো, তবে অর্থনৈতিক থেকে দুর্বল হয়ে যাবে। তুমি ব্রিটিশদের আন্ডারে সরকারি চাকরি করছো, সরকারি অফিসে কাজ করছো, ছেড়ে দাও, ব্রিটিশদের পণ্য বিক্রি করা বাদ দিয়ে দাও, তবে তারা দুর্বল হয়ে পড়বে। নেক্সট, আইন অমান্য। বলছে ব্রিটিশদের যে সমস্ত আইন তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার অধিকার ছিনিয়ে নিচ্ছে, তোমার মনুষ্যত্ব হারিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেই আইন প্রণয়নের মাধ্যমে তোমার মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, তো সেই আইন মেনো না, আইন অমান্য করো। যেরকম আমরা আইন অমান্য আন্দোলনের মধ্যে বলতে পারি তিনি যে সেই ডান্ডি অভিযান করেছিলেন, তাই না? লবণ সত্যাগ্রহ যেটাকে আমরা বলে থাকি। তিনি কি করেছেন, যে লবণের উপর ইংরেজরা যে ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স দিতে বারণ করছেন। বলছে সরকার যা ট্যাক্স লাগাচ্ছে তোমাদের উপরে বিভিন্ন বিষয়ে, সেই ট্যাক্স দিও না, গান্ধীজি বলছেন। তো এই আইন অমান্য করার জন্য তিনি কি করেন, ওই লবণ সত্যাগ্রহ করেন। তিনি সমুদ্রের ধারে গিয়ে লবণ সংগ্রহ করেন, নিজেরা লবণ তৈরি করেন। বোঝাতে পারছি কথাটা? তবে কি একরকম আইন অমান্য করা হচ্ছে। আমি সরকারের নুন কিনবো না, সরকারের লবণ কিনবো না, নিজের তৈরি লবণ ইউজ করব, এরকম একটা ব্যাপার। ক্লিয়ার? নেক্সট, অনশন। বলছে এটা হচ্ছে সব থেকে কঠিন পর্যায়, ঠিক আছে? যে যখন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কোনো কাজে দিচ্ছে না, তখন তুমি অনশন করো। অনশন করা বলতে তুমি লড়াই করো, তুমি এক জায়গায় বসে পুরো মৃত্যুবরণ করতে পর্যন্ত রাজি, যতদিন না মানা হবে আমাদের দাবি মানতে হবে, যতদিন না মানা হবে ততদিন আমি এই অনশন করব শান্তিপূর্ণভাবে। আমি কাউকে কি মারছি না, তাই না? এই যে কিছুদিন আগে আমাদের কলকাতাতে একটা ঘটনা ঘটলো, ওখানেও ডাক্তাররা অনশন করছে, তাই না? তারা যদি গিয়ে লড়াই করতো, হ্যাঁ মারবো, ঠিক আছে, কি মানে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি হতো, তাই না? আমরা সেটা করিনি, আমরা গান্ধীর দেশে থাকি, তাই না? যেই ভূমিতে গান্ধীজি জন্ম নিয়েছেন, যেই ভূমিতে নেতাজি জন্ম নিয়েছেন, সেই ভূমিতে থাকি, তাই না? আমরা কি শান্তির পথে চলেছি। কিরকম? যে অনশন করেছি, আমরা এক জায়গায় বসে আছি, আমরা খাচ্ছি না দাচ্ছি না, ঠিক আছে, আমরা নিজেদের জীবনে অনেক সুখ শান্তি ত্যাগ করছি, করে আমরা সত্যের পথে চলছি, আমরা সত্যের যাতে জয় হয় তার জন্য লড়াই করছি। এই যে সত্যাগ্রহটা একরকম সত্যের জয়ের জন্য করা হচ্ছে, নিজেকে কিছুটা পীড়িত করা, নিজেরকে কিছুটা কষ্ট দেওয়া দিয়ে তুমি সত্যের পথে চলছো। নিজে ভালো থাকার জন্য আমি অন্যকে কষ্ট দেব না, এরকম একটা ভাবনা গান্ধীজির। ওকে, তো বলছি যখন এই দুটো কোনো কাজে দিচ্ছে না, তখন তুমি অনশন করো 20 দিন, 1 মাস, পুরো আমৃত্যু হতে পারে। এই অনশনের ফলে অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে, তাই না? একাধিক উদাহরণ রয়েছে। যেমন 1943 সালের ফেব্রুয়ারি মাসে গান্ধীজি 21 দিনের একটা অনশন করেছিলেন ব্রিটিশদের ভারত ছাড়ানোর উদ্দেশ্যে, যে ভারত ছাড়ো, নাহলে আমি অনশন করছি। উনি 43 সালে করেছিলেন। আরো পরবর্তীতে অনেক ঘটনা রয়েছে, আমাদের স্বাধীনতার পরেও অনেক ঘটনা রয়েছে যে অনশন কাজে দেয়। দেখো, ইনি একটা জিনিস বলে রাখি, অনেকে এই সত্যাগ্রহকে অবাস্তব বলতে পারে, যে না বাস্তব জিনিস নয়, কিন্তু তিনি এটাকে এই পথে চলে এক জায়গায় সাকসেস পেয়ে এসছে, আফ্রিকাতে সাকসেস পেয়ে এসছে, ঠিক আছে, তাই তিনি এখানে চলছে, ঠিক আছে।
আর একটা বলছে হিজরত। হিজরত হিজরত একটা অ্যারাবিক শব্দ, ঠিক আছে। এই হিজরত বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এখানে তোমার অত্যাচার করছে নিজের বাসভূমিতে, যেখানে তুমি ছোট থেকে বড় হয়েছে সেখানে তোমাকে অত্যাচার করছে, তুমি সহিংস না হয়ে তুমি অহিংসার পথ অবলম্বন করে ওখান থেকে সরে যাও কিছুদিনের জন্য, পরে ফিরে আসো, ঠিক আছে। কিছুদিন সরে যাও, তাহলে ওদের যখন মোটামুটি দেখবে যে ওখানে যাদের উপরে আমি শাসন করছিলাম তারাই নেই, তবে তারা সরে যাবে, আবার ফিরে আসলাম, এরকম একটা ভাবনা। ক্লিয়ার? এখানে বেশ কিছু ছবি রয়েছে, ঠিক আছে। সেই ছবিগুলো বিভিন্ন আন্দোলনের, যেরকম এই যে একটা অনশনের, বোঝা গেল। এটা হচ্ছে সেই লবণ সত্যাগ্রহের সময়, ওকে। আর এটা হচ্ছে আইন অমান্য, বা এটা হচ্ছে ডান্ডি অভিযানের সময়, সরি, ওকে। নেক্সট আমরা এই সত্যাগ্রহের, গান্ধীজি যে সত্যাগ্রহের বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোতে একবার আমরা আসবো। পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, আমরা গান্ধীজির চিন্তাধারার বৈশিষ্ট্য বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? গান্ধীজি অ্যাকচুয়ালি কি ভাবছেন। এখন পর্যন্ত আমরা বেশ কিছু জিনিস বলেছি যেগুলো হয়তো তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। বলছে যে আত্মিক শক্তি, এই যে সত্যাগ্রহ রয়েছে এটা একটা আত্মিক শক্তি, বলছে এটা আত্মার শক্তি, এটা সাধারণ কোনো বিষয় নয়, ঠিক আছে। এটা গান্ধীজি বলছেন যে দেখো, এটা অহিংসার পথ মানে বহনই করে না, অহিংসার পথে চলেই না এই সত্যাগ্রহটা। বলছে এটা তোমার মধ্যে যদি শক্তি না থাকে, লড়াই করার শক্তি, অর্থাৎ অহিংসার পথে চলে নিরস্ত্রভাবে লড়াই করে প্রতিপক্ষের অর্থাৎ বিরোধীর মন জয় যদি নাই করতে পারো, তাহলে তো হবে না। বিরোধীর মন জয় করতে গেলে তোমার এই সত্যাগ্রহের পথ অবলম্বন করতে হবে, অহিংসার পথ অবলম্বন করতে হবে। আর এই বিষয়টা খুব সহজ না। এটা তোমার যদি তোমার মনের যে শক্তিটা রয়েছে, সেই আত্মা, তোমার যে আত্মা রয়েছে সেই আত্মার যদি শক্তি না থাকে, তোমার শারীরিক শক্তি দরকার নেই। কারণ হচ্ছে কোনো রকম অস্ত্র চালাতে হবে না, তোমাকে মারপিট করতে হবে না, তোমাকে সহ্য করতে হবে কিছুটা। তারা যে অত্যাচার করছে সেই অত্যাচার একটু সহ্য করতে হবে। হ্যাঁ, তুমি বলবে অত্যাচার সহ্য করার জন্য তো শারীরিক শক্তি দরকার, ওইটা সাধারণ মানুষের রয়েছে, আমাদের ভারতীয়দের তো রয়েইছে, আমরা প্রচুর সহ্য করি, তাই না? তোমার মনোবল থাকবে, ওই যে অত্যাচারের জন্য তুমি ভেঙে পড়বে না, আমাকে অত্যাচার করছে তো আমি না বাবা, আমি আর সত্যাগ্রহের পথে চলবো না, ওরা যা বলছে মেনে নেবো, এরকম না, ঠিক আছে। নেক্সট কি বলছে? অহিংসার আদর্শ। বলছে এই যে সত্যাগ্রহ এমন একটা বিষয় যেটা কিনা সবসময় অহিংসার পথে চলে, সহিংসার পথে কখনোই চলবে না। ওই যে বললাম সেই চৌরি চৌরার ঘটনা হলো, তখন গান্ধীজি তার আন্দোলনই বন্ধ করে দিলেন, বোঝা গেল? হ্যাঁ, তার কিছু কথা শুনে একটু কিরম বোকা বোকা লাগবে, সেটা আমরা বুঝি, ঠিক আছে, কিন্তু সে যে পুরোপুরি ভুল ছিল এটা নয়। নেক্সট, মানুষ সহজাত প্রকৃতির মধ্যে নিহত, ঠিক আছে। সহজাত প্রকৃতির মধ্যে নিহত বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এই যে সত্যাগ্রহ এটা তার জন্মগত অধিকার, শুধু জন্মগত অধিকার নয়, জন্মগত কর্তব্য। একটা মানুষ জন্মের সঙ্গে সঙ্গে এই সত্যাগ্রহে বা সত্যের পথে চলা, সত্যের পথে আন্দোলন করার যে অধিকার সেটা পেয়ে থাকে, এটাই বোঝাতে চাইছে। আর সত্যাগ্রহ বীরের হাতিয়ার। ওই যে অনেকে মনে করে না সত্যাগ্রহ বা চুপচাপ আন্দোলন করে যায় তারাই, যাদের মনে বা যাদের শরীরে কোনো শক্তি নেই। বলছে এই সত্যাগ্রহ, মানুষের মন জয় করা খুব সহজ। তুমি একটা স্কুলে একটা মেয়ের বা একটা ছেলের মন জয় করতে পারো না, তুমি শত্রু যে কিনা তোমাকে সহ্য করতে পারে না তার মন জয় করে নেবা, বাহ খুব ভালো। তো এটা মানা যায়? মানা তো যায় না, তাই না? তো বলছে এই সত্যাগ্রহ যারা পালন করবে, সত্যের পথে চলবে, শত্রুর মন যারা জয় করবে, তারা বীর ছাড়া কিছু হতে পারে না। বোঝাতে পারলাম? নেক্সট কি বলছে? সকলের কল্যাণ সাধন। এই যে সত্যাগ্রহ, ওই যে তুমি কারো খারাপ ভাববে না, এই কথাটা বললো না গান্ধীজি আগে বলেছে তো, যে তুমি চিন্তাও করবে না তার খারাপ ভাবার। তো আমি যখন কারো খারাপ ভাবছি না, মানে আমি সবাইকার ভালো ভাবছি, আমি ভালো ভাববো, ওরও ভালো হবে আমারও ভালো হবে। গান্ধীজি, আমি বললাম না, এমন একটা সমাজ হবে যেখানে সবাই সৎ, খারাপ ব্যক্তি নেই, এইরকম একটা রাষ্ট্রের চিন্তা করেছিলেন, অর্থাৎ এমন একটা সমাজের চিন্তা করেছিলেন তিনি, ঠিক আছে। ওই যে রাম রাজ্যের ধারণা, যেখানে সবাই সমান অধিকার পাবে, সবাই সমান, না বড়লোক না গরিব, সবাই সমান। উনি যেরকম আমরা অচি ব্যবস্থা পড়ার সময় দেখবো জিনিসটা, যে সম্পত্তির অধিকার কোনো ব্যক্তির আন্ডারে দেয়নি, রাষ্ট্রের আন্ডারে দেয়নি, ট্রাস্টের আন্ডারে দিয়েছে, অচির আন্ডারে দিয়েছে। সেটা আমরা ট্রাস্টিশিপ যখন পড়বো তখন দেখবো, ওকে। সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধ নয়। বলছে এটা যে কোনো রকম সেই রয়েছে মানে নামে রয়েছে এরকম নয়, এটা একটা সক্রিয় প্রতিরোধ, ঠিক আছে। এটা এমন একটা সংগ্রাম যেটা যার মধ্যে কোনো ঘৃণা নেই, কোনো লড়াই নেই, লড়াই বলতে কি, সহিংসা নেই, অহিংসার পথে চলছে এই সংগ্রামটা, নিজেকে শুদ্ধ করছে, একটা মানুষ নিজেকে শুদ্ধ করছে এই পথে, ঠিক আছে, এই সত্যের পথে চলে, সে কারো প্রতি ঘৃণা বিদ্বেষ কিচ্ছু নেই তার মনে,
এরকম একটা ব্যাপার। ক্লিয়ার? নেক্সট, এক উচ্চ স্তরের দার্শনিক বিশ্বাস। এটা, এই যে সত্যাগ্রহ, একটা উচ্চ স্তরের দার্শনিক বিশ্বাস কেন বলা হচ্ছে? বলছে এটা এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষ অন্যের মন জয় করে, অন্যের বিশ্বাস জয় করে, অন্যের ভালোবাসা পায়। যে এখানে যে ব্যক্তিটা থাকে তার মধ্যে কোনো খারাপ গুণ থাকতে পারে না, তার মধ্যে কোনো ঘৃণা বিদ্বেষ থাকতে পারে না, এই কথাটা বলছে। তাই বলছে এটা একমাত্র উচ্চ স্তরের দার্শনিক চিন্তা ভাবনা ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক আছে? নেক্সট, সংহত জীবন দর্শন। এই যে সত্যের পথে চলতে গেলে তোমাকে একটা সুন্দর জীবন দর্শন করতে হবে। যেরকম তোমাকে অহংকারী হলে হবে না, তোমাকে সত্যের পথে যখন চলতে হবে তুমি একটা সাধারণ জীবন যাপন করতে হবে তোমাকে, নাহলে তুমি সত্যের পথে চলতে পারবে না। তুমি যখনই বড় লোক হয়ে যাবে কিছুটা হলেও অহংকার চলে আসবে, তুমি নিচু, কিছু মানুষ রয়েছে যারা গরিব তাদেরকে ঘৃণা করবে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, সব ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু তুমি কখনোই তার সঙ্গে বসে খেতে চাইবে না, বা তার খাওয়া হচ্ছে কিনা দেখবে না। অথবা মেনে নিলাম এগুলো দেখছো তুমি, তারপরেও তুমি চাইবে না যে না ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হোক, হ্যাঁ গরিব চালা, এরকম, তাই না? বলছে যারা সত্যের পথে চলবে তাদের এই জিনিসগুলো মানতে হবে, যে না সবাই সমান। তা তুমি যদি খাদি বস্ত্র মানে পরিধান করো, অর্থাৎ ওই যে গান্ধীজি যেটা পরে থাকতেন, ঠিক আছে, ওটা যদি পরিধান করো আলাদাই ব্যাপার, তোমার চিন্তা ভাবনা কি থাকবে, না আমি উঁচু নয়, আমি একটা সাধারণ মানুষ, তাই না? কারণ আমার পরারই কিছু নেই, আমি শুধু একটা খাদি বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছি, আমার কোট টাই প্যান্ট নেই, তাই না? আমি যখন খুশি নিয়ে চলে আসলাম কিছু, না, আমার সবাইকার কথা ভাবতে হয়। আমি একজন সাধারণ মানুষ, আমি হাই ফাই খাই না, আমি চাইনিজ খাই না, আমি এই খাই না, আমি ওই খাই না, আমি একেবারে সাধারণ খাবার খাই, আমি প্রতিদিন মাংস ভাত খাই না, আমি মাসে একবার খেলাম, ওকে, এমন নেই খেতে পারবে না, ঠিক আছে খেতে পারবে, বাট তাকে খুব সংযমের মধ্যে চলতে হবে, তবেই সে একটা প্রকৃত মানুষ হতে পারবে। প্রকৃত মানুষ বলতে ভেতর থেকে একেবারে শুদ্ধ হতে পারবে, তার মধ্যে কোনো খারাপ গুণ থাকবে না। এই যে আমরা দেখি যে একাধিক মানুষ রয়েছে যারা খুব সংযমের মধ্যে তাদের জীবনযাপন করে, দেখবে তারা খুব শান্ত হয়, তাদের মধ্যে অহংকারটা একটু কম হয়। আমাদের যাদের কিছু নেই, আমাদের জ্ঞান নেই, আমাদের আবার অনেক অহংকার, তাই না? কারণ আমরা সংযমে চলি না। ক্লিয়ার? নেক্সট বলছে সত্যের জন্য আত্ম উৎসর্গ, অর্থাৎ সত্যের পথে চলার জন্য তোমাকে আত্ম উৎসর্গও করতে হতে পারে, জীবনও দিতে হতে পারে। তোমার জীবন দিতে হচ্ছে বলে তুমি সত্যের পথ ছেড়ে দিলে না, কখনোই ছাড়া যাবে না। দেখো, আমরা যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম পালন করে থাকি, বিভিন্ন মানুষ, কেউ হিন্দু ধর্ম, কেউ মুসলিম ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, তাই না? একাধিক মানুষ একাধিক ধর্ম পালন করে থাকে, এবং প্রতিটা ধর্মই কিন্তু একরকম শান্তির কথা বলে। আর এনার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা বিভিন্ন ধর্ম থেকেও এসছে, শুধুমাত্র তলস্তয় বা জন রাস্কিন, রুশো এদের চিন্তা ভাবনা নয়, বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা, বিভিন্ন ধর্মের চিন্তা ভাবনা থেকে এসছে, তাই না? সবাই তো শান্তির পথে চলতে বলে, কেউ অশান্তির পথে চলতে বলে না, বলে তোমার ধর্মের জন্য তুমি কি মৃত্যুবরণও করো। আর গান্ধীজি বলছে তোমার ধর্মই হচ্ছে সত্যের পথে চলা, না তুমি হিন্দু না তুমি মুসলিম। যদি এইরকম হয় যে তুমি মুসলিম আর কোনো একটা হিন্দু ফ্রেন্ড তোমার যে কিনা সঠিক কাজ করেছে, কিন্তু তার পাশে আর একটা মুসলিম ফ্রেন্ড যে কিনা ভুল কাজ করেছে, তুমি সাপোর্ট কাকে করবে? মুসলিমটাকে না, তুমি হিন্দু বন্ধুকে সাপোর্ট করো। কারণ কি? কারণ হচ্ছে ওটাই যে সে সঠিক, যে ভুল তাকে ভুল বলো, এটা গান্ধীজি বলছে। ক্লিয়ার? নেক্সট, সংগ্রাম স্বরূপ, এটা একটা লড়াই, তাই না? যেই লড়াইটা কি অহিংসার পথ অবলম্বন করে। ক্লিয়ার? আশা করছি গান্ধীজি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি সেটা বোঝাতে পেরেছি। আমরা যদি আরো সহজভাবে বলি যে সত্যাগ্রহটা কি, আমরা একরকম বলতে পারি গান্ধীজির কাছে সত্যাগ্রহ হচ্ছে একটা জীবন দর্শন, যেটা সত্য এবং আগ্রহ এই দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ দেখিয়ে যে আন্দোলন করা হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি সত্যাগ্রহ। সত্যাগ্রহ কোনো তত্ত্ব নয়, এটা একটা জীবন দর্শন, একটা জীবনে চলার একটা পথ, যে এই পথে তুমি চলো। ক্লিয়ার? বলছে এই সত্যাগ্রহ এমন একটা পথ যেখানে হিংসার কোনো স্থান নেই, বিদ্বেষের কোনো স্থান নেই, রক্তপাতের কোনো স্থান নেই, কাউকে গালাগাল করার, কাউকে বাজে কথা বলার, কাউকে অপমান করার কোনো স্থান নেই। এখানে সবাই সমান, সবাই ভালো, এটা বোঝাতে চাইছে গান্ধীজি। বলছে এটাই হচ্ছে সত্যাগ্রহ। বলছে সত্যাগ্রহ হচ্ছে প্রেম, ভালোবাসা, ভালোবাসার একটা শক্তি, আত্মার শক্তি, প্রেমের শক্তি হচ্ছে এই সত্যাগ্রহ। অন্যকে ভালোবাসো, কারো ক্ষতি চেয়েও না, ক্ষতির কথা চিন্তাও করো না। তোমাকে সে রিজেক্ট করেছে, ওকে করতে পারে, ভেরি গুড, করো না,
তারপরেও আমি তোমাকে ভালোবাসবো, এরকম একটা ব্যাপার। অনেকে ভাবো তো যে সে আমার প্রথম প্রেম ছিল, তাই না? এই ক্ষেত্রে সঠিক আছে। তোমার বন্ধু যখন বলে যে ভুলে যা না তারে, না রে সে আমার প্রথম প্রেম ছিল, আমি কি করে বলি তারে, এই ক্ষেত্রে সঠিক। আর গান্ধীজি করলেই দোষ। হ্যাঁ, গান্ধীজি তো ওটাই বলছে যে ওটাই তো প্রেম, প্রেম মানে সবাইকে ভালো, তার প্রতি আমি ঘৃণা করতে পারবো না, তাই না? নেক্সট, আরো একটা বলতে পারি যে এই সত্যাগ্রহ এমন একটা পথ যার মাধ্যমে তুমি শত্রুপক্ষের মন জয় করছো, ঠিক আছে? তাকে বোঝাচ্ছ যে তুমি তার ভালো চাও, তুমি যতই আমার ক্ষতি চাও তারপরেও আমি তোমার ভালো চাই, এটা বোঝাতে চাইছো এই সত্যাগ্রহের পথের মাধ্যমে। বোঝা গেল? মানে শত্রুপক্ষের আত্মকষ্টের মাধ্যমে শত্রুপক্ষের কি মন জয় করা। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, এইবার এই যে আমরা সত্যাগ্রহের কি কি দেখলাম, সত্যাগ্রহ কি আর সত্যাগ্রহের যে বৈশিষ্ট্য কিছু, সেই বৈশিষ্ট্যগুলো দেখলাম, আর গান্ধীজির জীবন সম্পর্কে কিছু দেখলাম, তাই না? এখন আমরা এই যে সত্যাগ্রহ যারা করবেন, অর্থাৎ যেই লোকজন করবেন, সেই লোকজনের কথা বলা হচ্ছে যে তারা কেমন হবে, তাদের জীবন দর্শন কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে। তারা কি কালো হবে না ফর্সা হবে? এটা নয়, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। যেরকম আমরা সাধারণ ব্যক্তি হিসেবে নখানা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। যেরকম ১ নম্বর, সত্যাগ্রহের কোন যে সত্যাগ্রহী হবে, অর্থাৎ যে ওখানকার সদস্য হবে, তার কোনো রকম রাগ থাকবে না, ঠিক আছে? ২ নম্বর বলতে পারি যে বিরোধীরা তাদের প্রতি যে ক্রোধ করবে, রাগ করবে, সেই রাগটাকেও সহ্য করতে হবে। ৩ নম্বর আমরা বলতে পারি আইন অমান্যের সময়, যখন আমরা আইন অমান্য আন্দোলন করছি, আমরা আইন মানছি না, তখন বিরোধী পক্ষের যে অত্যাচার, সেই অত্যাচার সহ্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। ইভেন তাকে যদি গ্রেপ্তার করা হয় তো নিজে থেকে গিয়ে গ্রেপ্তার হয়ে যাবে, এবং তারপরে যদি সম্পত্তি যদি হস্তক্ষেপ করে, তাও সম্পত্তিরও ছেড়ে দিতে হবে অনিচ্ছায়, আটকানো যাবে না। কারণ কি, সম্পত্তির প্রতি তোমার মায়াই থাকবে না, ঠিক আছে? ৪ নম্বর আমরা বলতে পারি যে সত্যাগ্রহীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সে নিজের ইচ্ছাতেই চলে যাবে। আর ২ নম্বর, যদি তার আন্ডারে যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি যদি কোনো ট্রাস্টের হয়, তাহলে সেই সম্পত্তি আটকানোর জন্য সে তার জীবন পর্যন্ত দিয়ে দেবে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য। দেখো, যখন তোমার ব্যক্তিগত সম্পত্তির কথা বলছে, সেটা যদি চলে যায়, সিজ করে দেয়, তবে যেতে দিতে বলছে। কিন্তু যখন ওটা সমাজের সম্পত্তি হচ্ছে, সমাজের সম্পত্তি বাঁচানোর জন্য বলছে জীবন পর্যন্ত দিয়ে দাও। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, ৫ নম্বর আমরা বলতে পারি কোনো একজন ওছি আইন অমান্য করেছে, তবে এই যে সত্যাগ্রহী যে আছে, সে সেই সম্পত্তি বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেবেন। ৬ নম্বর বলছে কারো নিয়ে কটু উক্তি করবেন না, ঠিক আছে? বাজে কথা বলবেন না, ঠিক আছে? ৭ নম্বর বলছেন যে কোনো আন্দোলন বা কোনো আন্দোলনই যেন সেই ইংরেজদের যে পতাকা, তাকে সম্মান না জানায়, ইভেন তাকে আবার খারাপও না করে, মানে তার অবমাননাও যাতে না করে। যেরকম বাংলাদেশে আমরা দেখেছিলাম বুয়েটের সামনে ইন্ডিয়ার পতাকা রয়েছে, তাই না? ইন্ডিয়ার পতাকার উপর দিয়ে সবাই চলে যাচ্ছে, এটা যাতে না করে, ঠিক আছে? যে ওটা ওদের কাছে তো ঠিক আছে, আমাদের কাছে নাই, ওটা কিছুই না, কোনো মূল্য নেই, কিন্তু ওদের তো ইমোশন, আমাদের সেটার গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ৮ নম্বর বলছে যে কাউকে অপমান করা যাবে না, ঠিক আছে? ৯ নম্বর বলছে বলছে কোনো ব্রিটিশ কর্মচারীকে অত্যাচার করা যাবে না। যদি অত্যাচার করে তাদের কোনো লোক, তবে সেই সত্যাগ্রহী কি করবে, সেই ব্রিটিশ কর্মচারীটাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেবে, সর্বশক্তি দিয়ে তাকে বাঁচাবে। কেন? এটা ওখানে কি বলছে, ব্রিটিশ অ্যাকচুয়ালি ব্রিটিশ কর্মচারী হিসেবে তাকে বাঁচানো হচ্ছে এমন নয়, তাকে বাঁচানো হচ্ছে কারণ সে মানুষ, এই হিসেবে, কারণ মনুষ্যত্বের গুরুত্ব দেয়, ঠিক আছে? এই গান্ধীজি মনুষ্যত্বের গুরুত্বকে প্রচুর দিয়েছেন, মনুষ্যত্বের গুরুত্ব দিয়েছেন, সত্যের গুরুত্ব দিয়েছেন, মানুষ হয়ে মানুষকে বাঁচানোর কথা বলেছেন। তুমি কোনো জাতি হিসেবে কাউকে বাঁচিও না, যেটা সত্য, যে সত্যের পথে চলছে তাকে বাঁচাও। বোঝাতে পারছি? নেক্সট, আরো একটা বলছে বন্দি রূপে তাদের কি আচরণ হওয়া উচিত এই সত্যাগ্রহীদের। যেরকম যখন বন্দি হবে সে, তখন জেলের যে কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করবেন না। ইভেন ওই যে আইন অমান্য করে এসে জেলে ভরেছো বলে তুমি খুব উঁচু মানের, এমনও তুমি ভাববে না, এই কথাও বলছে, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নেবে না, যে আমি আইন অমান্য করে এসছি আর তোরা তো এমনি চুরি ডাকাতি করে এসছিস, তোদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য, এমন নয়। আছো, সবাইকার সঙ্গে ভালো ব্যবহার করো। ওই যে কথা হচ্ছে, ভালো ব্যবহার করে মন জয় করো, ঠিক আছে? তবে তারাও তোমার সঙ্গে একটা সময় তাদের ভুল বুঝতে পেরে, তাদের মন থেকে সে পরিবর্তন হয়ে আসবে, তাই না? দেখো, সাপোজ তুমি বিড়ি খাচ্ছ, ঠিক আছে? তোমার বাবা মা তোমাকে মেরে ধরে বাবা মার সামনে অন্তত বিড়ি খাওয়াটা বন্ধ করালো, তোমার বাবা মা দেখলে হয়তো তুমি বিড়ি ফেলে দিচ্ছ, কিন্তু যখনই তোমার বাবা মা বাড়িতে থাকছে না, ২ টান বিড়ি খেয়ে নিচ্ছ,
এটাই সিরিয়াস নিও না, আমি বোঝানোর জন্য বলছি। তো কি হচ্ছে, মানে তুমি সত্যি কি পরিবর্তন হয়ে গেল? হলো তো না। দেখো এরকম একটা ঘটনা রয়েছে যে একজন একটা বাবা সে জানতে পারে যে তার ছেলে সিগারেট খাচ্ছে। তো তার বাবা কি করলো, 1 বস্তা সিগারেট কিনে আনলো। তার যা জমানো টাকা ছিল ওই টাকা দিয়ে 1 বস্তা সিগারেট কিনে আনলো। এনে তার ছেলেকে মারলো না, ধরলো না, কিচ্ছু করলো না। বললো, নে সিগারেট খা, আমার সামনে বসে এগুলো আজকে শেষ করবি। তুমি ভাবো ওই ছেলেটা আর কোনোদিন সিগারেট খাবে? কিন্তু মারলে ধরলে হয়তো সামনে খেলো না, পরে যখন সুযোগ পেলো খেয়ে নিল। বুঝতে পারছো? নেক্সট বলছে একজন দলীয় সদস্য, অর্থাৎ এই যে সত্যাগ্রহী, যে সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে কি হবে? দেখো সত্যাগ্রহীর বৈশিষ্ট্য হবে যে এখানে যে সে লিডারের কথা শুনবে। সে লিডারের কোনো কথা যদি পছন্দ নাও হয় তবু প্রথমে মানবে, তারপরেও যদি মানতে না পারে বড় লিডারের কাছে বলবে, তার থেকে উচ্চপদস্থ যে রয়েছে। তারপরেও যদি পছন্দ না হয় সে দল যদি ছেড়ে দিতে চায় ছেড়ে দিতে পারে, কোনো আটকানোর কিচ্ছু নেই। বোঝা গেল? এইরকম হওয়া উচিত। যাই হোক, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে খাদি বস্ত্র পরার কথা বলে অনেক জায়গায়। এছাড়া সত্য, অহিংসা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ সে কখনো অহিংসার পথে চলবে না। সে কখনো মানে যাই হয়ে যাক সে অহিংসার পথে চলবে না। তারপরে সে সত্যকে সবার উপরে রাখবে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবে, পবিত্রভাবে জীবনযাপন করবে, মদ গাঁজা কিছু খাবে না, ঠিক আছে। এছাড়া খাদি বস্ত্র পরিধান করবে, কোনো রকম নেশা করবে না। ক্লিয়ার? এগুলো তাদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ওকে, এবার এই সত্যাগ্রহ, এটা নিয়ে তো সমালোচনা হবে, এটা নিয়েও হয়েছে। তো কি সমালোচনা হয়েছে সেটাই আমরা একটু দেখি, তাই না? বলছে, অনেকে বলছে এটা অতিরিক্ত আদর্শবাদী ধারণা, ঠিক আছে। আবার আদর্শবাদী কেন বলা হচ্ছে? এর যেন খুব ভালো মানুষই কাজ, ঠিক আছে। অতিরিক্ত ভালো মানুষই কাজ করতে যাচ্ছে। আরে বাবা, সবসময় ভালো মানুষই করলে হবে না। যারা সমালোচনা করছে তারা বলছে যে কিছু সময় সহিংসার পথও ধরতে হবে। এবং এরা বলছে এখানে যারা সত্যাগ্রহী রয়েছে তারা কিন্তু সবাই এর প্রতি, অহিংসার প্রতি, সত্যের প্রতি আস্থা রাখতে পারেন না সবসময়। ফলে এটা একরকম ফেল হয়ে যাচ্ছে। এটা অবাস্তব টাইপের হয়ে যাচ্ছে। এক গালে মারলে আরেকটা গাল বাড়িয়ে দাও, এটাও একটা অবাস্তব ধারণা। যারা সমালোচনা করছেন তারা বলছেন। বোঝাতে পারছি কথাগুলো? আশা করছি বোঝাতে পেরেছি। এরকম অনেকে অনেক রকম সমালোচনা করেছেন। তো আমরা আবারও বলি, সত্যাগ্রহ এমন একটা পথ যেটার মাধ্যমে গান্ধীজি এমন একটা আদর্শবাদী সমাজ তৈরি করতে চেয়েছিলেন যেখানে নীতি সর্বে সর্বা, মানে নৈতিকভাবে চলতে হবে, ভালো জীবনযাপন করতে হবে। ভালো জীবনযাপন বলতে সবাইকে নিয়ে সমাজমুখী একটা জীবনযাপন। অর্থাৎ তুমি শুধু নিজের কথা ভাববে না, সমাজের অন্যান্য মানুষের কথাও ভাববে। এইরকম একটা সমাজ তিনি তৈরি করতে চেয়েছেন যেখানে মারপিট, কাটাকাটি, রক্তারক্তি কিছু নেই। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা সরাসরি অহিংসার নীতিতে চলে যাই। দেখো গান্ধীজির মতে এই অহিংসা হলো সর্বোত্তম আদর্শ। অর্থাৎ গান্ধীজি বলতে চাইছেন যে এই অহিংসা একটা সর্বোত্তম আদর্শ, সব থেকে উত্তম আদর্শ। আমরা সাধারণত অহিংসা বলতে যেখানে হিংসা নেই, কাটাকাটি নেই, ঠিক আছে, মারামারি নেই। কিন্তু গান্ধীজি এটাকে এইরকম সংকীর্ণভাবে দেখতে চাননি। তিনি বলেছেন যে এটা শুধুমাত্র যে কাটাকাটি নয়, মারামারি নয়, এই নয়। এখানে কোনো রকম ঘৃণা নেই, কোনো রকম বিদ্বেষ নেই, কারো সম্পর্কে কটূক্তি নেই, ঠিক আছে। তুমি যে মাথায় চিন্তা করছো আমি ওকে মারবো, কিন্তু মারছো না, ওকে আলাদা, তোমার ওখানে হিংসা নেই, ওটা সংকীর্ণতা। কিন্তু গান্ধীজি বলছে ওই যে ভাবছো ওটাও অহিংসার নীতিটাকে নষ্ট করে দিচ্ছে। ক্লিয়ার? তো এই অহিংসা হচ্ছে এমন একটা বিষয় যেখানে তুমি কি করছো, সবকিছু প্রেমের চোখে দেখছো। ওই যে প্রথম প্রেমে বললে যেরকম সিচুয়েশন হয় সেই রকম একটা চোখে দেখছো যে হ্যাঁ ও যা করছে সেটাই ভালো। বুঝতে পারছো? মানে সে যাই করুক, সে যদি ভুল করে তুমি তোমার প্রেমের শক্তি দিয়ে তাকে ভালো করে দাও। মেয়েরা যেটা ভাবে গাঁজাখোরকে ধরে যে আরে ভালো করে দেবো, ও আমার প্রেমের শক্তিতে ও শুধরে যাবে, গাঁজা খাওয়া ছেড়ে দেবে। ওকে, যাই হোক। তো বলছে অহিংসা এমন একটা নীতি যার মাধ্যমে একটা মানুষ সহনশীল হয়, শক্তিশালী হয়, নৈতিক হয়। অর্থাৎ সে নৈতিকতা মেনে চলে, নীতি মেনে চলে, সে পাপ কাজ করে না, পাপ কাজ থেকে দূরে থাকে, ঠিক আছে। সে কি করছে, কারো সম্পর্কে চিন্তাও করছে না, খারাপ চিন্তাও করছে না। ক্লিয়ার? এটাই হচ্ছে অহিংসা। আর তুমি যদি মাথায় চিন্তা করো আমি ওরে মারবো, ও যদি এরকম তার সম্পর্কে বিদ্বেষ, তার সম্পর্কে গালাগালি দিচ্ছে মনে মনে, সেটাও অহিংসার নীতিকে লঙ্ঘন করছে। ক্লিয়ার? নেক্সট, এই অহিংসার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা দেখি যে এটা একটা ইতিবাচক ধারণা। এই যে কথাটা বললাম যে এটা সংকীর্ণ ধারণা নয়, এটা শুধুমাত্র পার্টিকুলারই সেই মারামারি কাটাকুটি নয়। এখানে অহিংসা বলতে বোঝাচ্ছে
মারামারি কাটাকুটি নয়, কাউকে আঘাত করা নয়, কাউকে কটু উক্তি বলা নয়, অর্থাৎ কাউকে বাজে গালাগালি দেওয়া নয়, ঠিক আছে। এই যে চিন্তা ভাবনাটা শুধুমাত্র ওই একটা জিনিস না হয়ে সঙ্গে আরও অনেক জিনিস যুক্ত হয়েছে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, তাই জন্য এটাকে ইতিবাচক বলছে। আরেকটা হচ্ছে সভ্যতার প্রতীক, অর্থাৎ এই যে অহিংসা শুধুমাত্র সভ্য মানুষরাই পালন করতে পারে, যারা অসভ্য, যারা পশু, তারা সবসময় সহিংসার পথ পালন করে, কিন্তু যারা সভ্য মানুষ, যারা সভ্য ব্যক্তি, তারা কখনো এই সহিংসার পথ অবলম্বন করতে পারে না, তারা অহিংসার পথ অবলম্বন করে, ঠিক আছে। তারপরে আধ্যাত্মিক শক্তি বলছে, এটা একটা আধ্যাত্মিক শক্তি। কেন আধ্যাত্মিক শক্তি? কারণ এটা কি, প্রেম, তাই না? ভালোবাসা তো আধ্যাত্মিক বিষয়, তাই না? আমরা সহজভাবে বলি, আমরা আরো একটা সবলের হাতিয়ার, অর্থাৎ শক্তিশালী, যারা শক্তিশালী তাদের হাতিয়ার হচ্ছে এটা। দেখবে রাস্তার কুকুরগুলো কি করে, ঘেউ ঘেউ করে যায়, কিন্তু তুমি যখনই দাঁড়িয়ে যাবে তখন তারা চুপ করে যাবে। অর্থাৎ ওই যে একটা বলে না, ফাটা কলসি বা সরি ফাঁকা কলসি বাজে বেশি, এরকম একটা, এটা কিন্তু আমি বলছি না, গান্ধীজির কথা, ঠিক আছে। মানে এই ফাটা কলসিটা গান্ধীজি বলেনি, আমি উদাহরণ দিলাম ওটা। গান্ধীজি বলতে চাইছে তারাই সহিংসার পথ অবলম্বন করে যারা অ্যাকচুয়ালি দুর্বল। কিন্তু এই যে অন্যের রাগ, অন্যের অত্যাচার সহ্য করা তো একটা দুর্বলের বৈশিষ্ট্য হতে পারে না, এটা নিশ্চয়ই সবল, যে শক্তিশালী সেই করতে পারে, যার মনোবল অনেক দৃঢ়, তাই না, সেই সহ্য করতে পারে। দেখবে অনেক সময় তুমি অনেক মানে এমন কাজ করো যেটা বাড়ির লোককে খুব কষ্ট দেয়, তারপরে বাবা সহ্য করে নেয়, মা সহ্য করে নেয়, কারণ তারা শক্তিশালী, তাই না, তারা দুর্বল নয়। বোঝা গেল? নেক্সট, মানব জাতির আইন বলছে এই অহিংসা অ্যাকচুয়ালি মানব জাতির আইন, ঠিক আছে। মানব জাতির আইন বলতে মানুষ যদি তার জীবনের মূল লক্ষ্য, মূল আইন বা মূল বিষয় হিসেবে বা তার জীবন দর্শন হিসেবে যদি এই অহিংসাকে অবলম্বন করে, তাহলে প্রতিটা মানুষ যদি অহিংসাকে অবলম্বন করে, তবে মারামারি কাটাকাটি তো কোথায় চলে গেল, তাই না? তো এটাই বলতে চাইছে। আর এছাড়া ঐশ্বরিক নিদর্শন, তো একরকম আমরা বলতে পারি যে এই অহিংসার পথ একটা ঐশ্বরিক নিদর্শন, এটা সবাইকার মধ্যে থাকে না, এটা সবাইকার মধ্যে আনতে হয়, আর এটা একমাত্র ঈশ্বর প্রদত্ত, একরকম আমরা বলতে পারি, ঠিক আছে। এই ব্যাখ্যাটা আরো অনেকভাবে করা যায়। নেক্সট, সক্রিয় প্রতিরোধ, এটা এমন একটা ব্যবস্থা যেটা নিষ্ক্রিয় নয়, সক্রিয়ভাবেই হয়। তুমি তোমার বিরোধীর মন জয় করছো সক্রিয়ভাবেই তো, নাকি? তুমি মারছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছো, সহ্য করছো, এটা একরকম কাজ হচ্ছে তো। সক্রিয় মানে এই নয় যে ও একটা ঘুষি মারলো, আমি একটা ঘুষি মেরে দিলাম, হয়ে গেল, এমন তো নয়। বোঝাতে পারছি কথাগুলো? নেক্সট, যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বিরোধী, অর্থাৎ অহিংসার মাধ্যমে শান্তির কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলছে, সেখানে তোমার অস্ত্র মস্ত্র এসে কাটাকাটি করার কি ব্যাপার রয়েছে? করার তো ব্যাপার নেই, গুলি মারার, মেরে মানুষ খুন করার তো কোনো দরকার নেই, তাই না? এটাই বলতে চাইছে। সর্বজনীন প্রযোজ্যতা, অর্থাৎ সব জায়গায় এটা প্রযোজ্য, এই অহিংসা। তুমি তোমার ঘরে, বাইরে, সমাজের যে কোনো পর্যায়ে তুমি এটাকে প্রযোজ্য করতে পারো। প্রেম প্রীতির প্রকাশ, অর্থাৎ দেখো এর থেকে ভালো কি হতে পারে? অহিংসার মাধ্যমে তুমি প্রেম ছড়াচ্ছ, ভালোবাসা ছড়াচ্ছ, তুমি প্রতিপক্ষের মন জয় করছো প্রেম ভালোবাসার মাধ্যমে, তারা অত্যাচার করছে, তুমি তাকে বলছো আসো আমি আরো ভালোবাসি তোমারে, ঠিক আছে। ওকে, তো দেখো এই যে সেই চৌরি চৌরার ঘটনা, যেখানে এই যে অহিংসা আন্দোলন চলছিল তখন, তখন ওই যে ঘটনাটা ঘটে যে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে, তখন গান্ধীজি বলছেন হবে না, আমি আর আন্দোলন করবো না, ছেড়ে দিলাম, ওকে নাও চলো। বোঝা গেল? নেক্সট, এই অহিংসারও অনেক সমালোচনা হয়েছে, যেরকম বলছে এটা পাগলের কীর্তি, ঠিক আছে, কারা করে এটা? দুর্বল মানুষরা করে, ঠিক আছে, দুর্বল মানুষরা অহিংসার পথ মানে মেনে চলে। আরে আমাদের মতো শক্তিশালী মানুষ আমরা লড়াই করে বাঁচবো, এরকম একটা বলতে চাইছে, ঠিক আছে। তোমরা বইতে দেখে নেবে, সমালোচনা একাধিক রয়েছে, আমরা বেসিক্যালি যে সারমর্ম সেটা বললাম। কিন্তু তুমি যেখানে যাই বলো, এই যে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ নীতি বর্তমান সময়ে খুব প্রযোজ্য, দরকার, ঠিক আছে, এবং সেই সময়ও দরকার ছিল, অনেকটাই কৃতিত্ব ছিল, সেটা অস্বীকার করা যায় না। যেরকম সেই সময় জনগণকে এক জায়গায় করা বড় মুশকিল ছিল, গান্ধীজি করেছে, সবরমতী আশ্রম তৈরি করেছিল। গান্ধীজি তখন বুঝেছিল এখানে একমাত্র মানুষকে তার উপার্জনের ব্যবস্থা করে দিতে হবে, সবরমতী আশ্রমের সমস্ত ব্যবস্থা করেছিল। ওনার যে চরকা ঘোরানোর ব্যাপারটা, যে নিজের বস্ত্র নিজে তৈরি করব, অর্থাৎ নিজের দেশে তৈরি করব, নিজে বলতে প্রতিটা মানুষ নয়, নিজের বস্ত্র নিজে তৈরি করব, আমি বিদেশি পণ্য বর্জন করব। বোঝাতে পারছি? খুব দরকার ছিল। আমি জানি না এই দুটো আমি কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, বোঝাতে পারলে
কমেন্ট করে জানো যদি বুঝে থাকো। ওকে, তোমাদের একটা প্রশ্ন, আমি যে বললাম যে এটা দরকার ছিল, তোমাদের কি মনে হয় বর্তমানে কি দরকার? এটা তখন তো দরকার ছিল আমরা মানলাম, কিন্তু বর্তমানে কি এই অহিংসার পথ, এই সত্যাগ্রহের পথে চলা উচিত উচিত কিনা তুমি সেটা কমেন্ট করে জানাও। ওকে, এইবার যেটা আছে গান্ধীজির ওছি ব্যবস্থা বা ট্রাস্টিশিপ, অর্থাৎ একটা ট্রাস্ট। গান্ধীজি একটা ট্রাস্টের কথা বলছে, বলছে না কোনো সম্পত্তি রাষ্ট্রের হাতে থাকবে, না কোনো একজন পার্টিকুলার ব্যক্তির হাতে থাকবে। একটা মানুষ যে রয়েছে সে কি যতটা ইচ্ছা উপার্জন করুক, ঠিক আছে, কিন্তু তার যেইটুকুনি দরকার সেইটুকুনি রেখে দিয়ে বাকিগুলো সমাজের কাছে ব্যবহার করুক। বলছে ঈশ্বর তোমাকে মানে সৃষ্টি করেছেন, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তো তুমি কি করো, ঈশ্বর যে আরো মানুষকে পাঠিয়েছে তাদেরকে হেল্প করো। প্রকৃতি তোমাকে সম্পদ দিয়েছে, শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটা প্রকৃতির জন্য কাজে লাগাও, সমাজের জন্য কাজে লাগাও। বোঝা গেল? ধরো তুমি কিছু টাকা ইনকাম করলে, যেই টাকা অনেক বেশি আম্বানি হয়ে গেছো তুমি, তোমার যেটুকুনি জীবনযাপনের যা দরকার বাকিটা তুমি ট্রাস্টের নামে দিয়ে দাও, অর্থাৎ সমাজের নামে, ঈশ্বরের নামে। ঠিক আছে, যখন ঈশ্বরের নামে দিয়ে দিচ্ছ ওটা সমাজের উন্নয়নের কাজে লাগবে। সমাজের নামে যেহেতু সমাজের অন্যান্য মানুষ সেটাকে কাজে লাগাবে, যারা ইনকাম করতে পারে না তারাও ওটাকে ব্যবহার করবে। যেরকম তোমার পরিবারের একজন, তোমার বাবা ইনকাম করছে, সেই টাকাটা তোমরা তোমাদের পরিবারের সবাই মিলে ইউজ করছো, তাই না? বলছে এটা শুধুমাত্র ঘরে কেন আটকে থাকবে, এটা পুরো সমাজে নিয়ে আসো না। তো তার জন্য উনি এই ট্রাস্টিশিপটা তৈরি করেছিলেন। ঠিক আছে, নিজে সবাইকার ইনকামের একটা পথ দেখানোর ব্যবস্থা তিনি করেছিলেন। ঠিক আছে, উনি বুঝেছিলেন সেই সময় যে কৃষক শ্রেণী ছিল, সেই সময় যে ব্যবসায়ীরা ছিল, তারা সব এক জায়গায় হয়ে এমন একটা সমাজ তৈরি করো যেই সমাজে মানুষ সবাই সমান অধিকার পাবে মানুষ, এরকম একটা সমাজ তৈরি করো, তিনি বলতে চেয়েছেন এরকম। ঠিক আছে, এই ওছি ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না, বা ওই সম্পত্তির উপরে রাষ্ট্রেরও কোনো মালিকানা থাকবে না। মালিকানা কার থাকবে? ট্রাস্টের, অর্থাৎ সমাজের। তুমি যা ইনকাম করছো এক জায়গায় রাখলে ওটা সবাই মিলে, তুমি একটা বিরিয়ানির প্লেট আনলে তোমার সব বন্ধু মিলে খেলে, অর্থাৎ সমাজের সব মানুষ মিলে খেলে। ক্লিয়ার? এই জিনিসটা, এটাই অ্যাকচুয়ালি গান্ধীজি এই ট্রাস্টিশিপের ধারণা। ঠিক আছে, এই ট্রাস্টিশিপের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেগুলো দেখব। যেরকম পুঁজিবাদ ব্যবস্থা থেকে সমতাবাদী সমাজে রূপান্তরিত করার মাধ্যম, অর্থাৎ পুঁজিবাদে কি হয়, একটা শ্রেণী সব থেকে উচিত হয়, অর্থাৎ গান্ধীজিও কিন্তু শ্রেণীকে শেষ করে দিতে চেয়েছিল। কোনো শ্রেণী থাকবে না, সবাই সমান অধিকার পাবে। দেখো যেখানে এমন নয় যে ওই মার্ক্সবাদীদের মতো ধারণা, বলছে মার্ক্সবাদী আর গান্ধীজির যে জাস্টিসিপের ধারণা বা শ্রেণীবাদের ধারণা পুরো আলাদা, দুটো দুই দিকের বিষয়। ইভেন গান্ধীজি মার্ক্সবাদীরও কিছু চিন্তাধারাকে আমরা বলতে পারি, তার যে চিন্তাধারা আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো যে, তুমি যখন বইতেও পড়বে তুমি দেখতে পাবে যে মার্ক্সবাদীর বেশ কিছু চিন্তাধারা তিনি বাদ দিয়েছেন। উনি পছন্দ, মার্ক্সবাদীর কি সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, যেখানে রাষ্ট্রের কর্তৃত্বর কথা বলা হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, ওরা পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর মধ্যে ভাগ করতে চায়নি, তারা সমান করতে চেয়েছেন, কিন্তু ওখানে আবার রাষ্ট্রের কন্ট্রোল ছিল। কিন্তু এখানে গান্ধীজি বলছে রাষ্ট্রেরও কোনো কন্ট্রোল থাকবে না। বোঝা গেল? তাও যদি রাষ্ট্রের কন্ট্রোল থাকে সেখানেও কিছু মানুষের হস্তক্ষেপ রয়েছে, একটা শ্রেণী শক্তিশালী হয়ে যাবে, রাষ্ট্র শক্তিশালী হয়ে যাবে, সেটাও গান্ধীজি চাইছেন না। গান্ধীজি বলছে ওই যে ট্রাস্ট রয়েছে, ট্রাস্ট তো সবাইকার, তোমার আমার 10 জন থাকে সমাজে, 10 জনেরই। ঠিক আছে, কিন্তু সরকার থাকলে ওখানে 2 জন চালাচ্ছে, পুঁজিপতি থাকলে পুঁজিপতিরা একজন হয়তো পুঁজিপতি মানুষ রয়েছে যে কিনা সমস্ত টাকার হস্তক্ষেপ করছে, মানে সমস্ত টাকা তার, কিন্তু ট্রাস্টে ওটা হবে না, উনি বলতে চাইছেন। ঠিক আছে, তো বলছে পুঁজিপতি সমাজটাকে শেষ করে দিয়ে, মানে তোমার যতটা দরকার, তিনি বলছে মিনিমাম একখানা ইনকাম আর সর্বোচ্চ ইনকাম এটা একটা বেঁধে দাও, যে এর থেকে বেশি ইনকাম হলে সেটা ট্রাস্টে যাবে। এমন নয় ব্যক্তিগত কোনো সম্পত্তি রাখবে, যতটুকু দরকার অতটুকুই রাখতে পারবে, এক্সট্রা রাখতে পারবে না, এটা বলতে চাইছে। পুঁজিবাদ ও সমাজতন্ত্র বিরোধী, ওই যে বললাম সমাজতান্ত্রিক বিরোধী, রাষ্ট্রের সমাজতন্ত্রে তো রাষ্ট্রের ব্যাপারটা রয়েছে, পুঁজিবাদে তো পুঁজিবাদী সমস্ত টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এক কথায় অর্থনৈতিক সাম্য যদি আমরা প্রতিষ্ঠা না করি জাস্টিস হবে না, তো এখানে জাস্টিসের কথা আসছে। নেক্সট ব্যক্তিগত মালিকানা বিরোধী, পার্টিকুলার একজন ব্যক্তির হাতে সম্পত্তির মালিকানা থাকবে না, বা রাষ্ট্রের হাতেও থাকবে না, তাই না? যদি থাকে কি ওই পুঁজিপতি সমাজ সৃষ্টি হয়ে যাচ্ছে, বা সমাজতান্ত্রিক সমাজের সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই না? অর্থনৈতিক সমতার উপর গুরুত্ব আরোপ, বলছে এখানে সবাই সমান। ঠিক আছে, সবাইকার ইনকাম সমান হওয়া উচিত। ওই জন্যই তো সর্বনিম্ন যে একটা মানুষ
প্রতি মাসে প্রতিদিন মিনিমাম 200 টাকা ইনকাম করে, এটা উনি দেননি, আমি একটা বলছি তোমাদের বোঝানোর জন্য, যে হায়েস্ট মিনিমাম 200 টাকা পেতেই হবে একটা মানুষকে, আর হায়েস্ট সে ইনকাম করতে পারে 300 টাকা ধরো, ঠিক আছে। এর থেকে বেশি ইনকাম করলে তুমি দিয়ে দাও যে এই 200 থেকে কম ইনকাম করেছে, অর্থাৎ সমাজে ট্রাস্টে দিয়ে দাও, ঠিক আছে, এটা বলতে চেয়েছে। দেখো এখানেও কিছু প্রবলেম রয়েছে, যে যেরকম কেন দেবো, আমার তো ইনকাম করার ইচ্ছাটাই মারা যাবে, তাই না? যাই হোক, নেক্সট, সামাজিক প্রয়োজনীয়তা ও চাহিদার উপর গুরুত্ব আরোপ, অর্থাৎ সমাজে কি দরকার, সমাজকে অ্যাকচুয়ালি কিভাবে গঠন করা উচিত, সমাজের মানুষের জন্য কি ভাবা উচিত, সেগুলোর উপরে গুরুত্ব আরোপ করেছেন। সামাজিক কল্যাণের উপর গুরুত্ব আরোপ, অর্থাৎ তিনি ব্যক্তিগত কল্যাণের থেকে সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ একজনের কল্যাণের থেকে 100 জনের কল্যাণকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। ওই যে ট্রাস্টে সবাই ব্যবহার করতে পারবে, আমি পুঁজিপতি মানুষ, আমি কি করছি, অনেক টাকা ইনকাম করছি, ফলে আমার স্বার্থ পূরণ হচ্ছে, আমার লক্ষ্য পূরণ হচ্ছে, আমি ভালো থাকছি, কিন্তু অন্য মানুষ তো কম ইনকাম করছে, তাদের লাইফ স্টাইল নেই, কিন্তু আমি যদি ওই টাকাটাই, আমি যা ইনকাম করছি, আমার ক্ষমতা রয়েছে, আমি যা ইনকাম করছি, সেই ইনকামটা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, সবাই মিলে ভালো থাকছি, তাই না? এটাই বলতে চাইছেন। নেক্সট, সর্বনিম্ন মজুরি ও সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ, বললাম আমি জিনিসটা। সম্পত্তির বিলোপ বা জাতীয়করণের বিরোধ, অর্থাৎ এই যে ব্যক্তিগত সম্পত্তি, একটা মানুষের যে সম্পত্তি থাকবে ওইটারও বিলোপ ঘটাচ্ছে, আর ওই জাতীয়করণ, অর্থাৎ সরকারের হাতে যে ক্ষমতা থাকবে, যে সম্পত্তির অধিকার, ওই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যেটা থাকে, ওটার পুরোপুরি বিলোপ ঘটানোর চেষ্টা করছে এই ওছি ব্যবস্থায়। বলছে এই ওছি ব্যবস্থাও চলবে অহিংসার মাধ্যমে, ঠিক আছে, এই যে অহিংসার উপর গুরুত্ব আরোপ এবং আইনের অস্তিত্বকেও স্বীকার করেছেন এর মধ্যে। দেখো প্রথমে আসি, অহিংসার উপরে গুরুত্ব আরোপ কিভাবে করেছেন এই ওছি ব্যবস্থায়। এই ওছি ব্যবস্থাতে বলছে যে আমার মধ্যে যদি অহিংসা থাকে, কারো প্রতি হিংসা না থাকে, কারোর প্রতি যদি আমার বিদ্বেষ না থাকে, কারো প্রতি আমার ঘৃণা না থাকে, তাহলে আমরা সমাজ থেকে অনেক উন্নত করতে পারবো। এই ওছি ব্যবস্থায় যখন আমরা সমাজের নিয়ে ভাবছি, তখন আমরা সবাই ভালো, সবাই আমার পরিবার, তাই না, এই ব্যাপারটা। আর আইনের অস্তিত্ব, হ্যাঁ কিছু ক্ষেত্রে বলছে সমাজের উন্নতির জন্য রাষ্ট্র যে একেবারে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই নয়, রাষ্ট্র করতে পারে যদি সেটা সমাজের কল্যাণের স্বার্থে হয়। এই ট্রাস্টের ওপরে তখনই সে মানে কি বলবো কন্ট্রোল করতে পারবে আইনের দ্বারা, যখন সেটা সমাজের কল্যাণ হবে, এই কথাটা তো আইনের প্রতি বা আইনের যে অস্তিত্ব রয়েছে এর ওপরে সেটার গুরুত্ব তিনি দিয়েছেন, ঠিক আছে। দেখো এই ওছি ব্যবস্থার ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমালোচনার বিষয়, সেটা হচ্ছে যে ওই মানুষের তো ইচ্ছাই মারা যাবে, যে কিভাবে একটা মানুষ ইনকাম করছে কোটি কোটি টাকা, সে তো নিজের জন্য করছে, সে যখন জানে যে তাকে দিয়েই দিতে হবে সমাজে, সে তো করবে না। এই যে ব্যাপারগুলো, এরকম একাধিক সমালোচনা রয়েছে। ওকে, তো তোমার কি মনে হলো, গান্ধীজির সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা ছিল, তাই না, সেই ধারণা কি ভেঙেছে? তো যাই হোক, আমরা লাস্টলি কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে এই যে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ নীতি, আবার এই ওছি ব্যবস্থা, ইনি এক কথায় এমন একটা সমাজ ব্যবস্থা করতে চাইছেন যেখানে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, একটা আদর্শ সমাজ যেখানে নীতির উপরে, নৈতিকতার উপরে গুরুত্ব দেওয়া হবে, ক্লিয়ার, যেখানে কোনো রকম মারপিট থাকবে না, কোনো রকম মারামারি থাকবে না, কোনো মিথ্যার পূজা কেউ করবে না, কেউ মিথ্যার পথ অনুসরণই করবে না, সবসময় সত্যের পথে চলবে। আমরা এই জন্য বলছি যে এখানে একটা মানুষ তো ভালো আর একটা মানুষ তো খারাপ, তাই জন্য আমরা সহিংসার পথে অর্জন করছি বা ব্যবহার করছি। কিন্তু গান্ধীজি বলছে দেখো আমি তো ভালো রয়েছি বা তুমি তো ভালো রয়েছো, তুমি সৎ পথে চলো, তো যে সৎ পথে চলে না তাকেও তুমি প্রভাব বিস্তার করো, তার উপরে তাকেও তুমি সৎ পথে চলতে হেল্প করো, তাকেও তুমি সৎ পথে চলতে হেল্প করো, তাকে মন থেকে ভালো করে দাও, তার উপরে বল প্রয়োগ করে নাই, তাকে বোঝাও যে তুমি ভুল করছো। বোঝা গেল এই জিনিসটা? আশা করছি বোঝা গেছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করো, আমি নিশ্চয়ই অ্যান্সার করব। আর গান্ধীজির নিয়ে একাধিক কোশ্চেন থাকতে পারে, আমরা কখনো শুধুমাত্র যে গান্ধীজিকে ক্রিটিসাইজ করা হয় বিশেষ কিছু বিষয় নিয়ে, যে দেশভাগ, যে প্রথম দিকে যেগুলো বললাম, ওইগুলো নিয়ে কখনো একটা আলাদা ক্লাস করব, সেসব 11-এর পরীক্ষার পরে যে সময়টা আমরা পাবো সেই সময় করে নেবো এই আলোচনাটা, ঠিক আছে। যাই হোক, আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আজকে